বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি। 5 আগস্টের পর দলে ফেরার চেষ্টা করছে সুযোগ সন্ধানীরা। সতর্ক করলেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক ও সচেতন হতে হবে। ওই যুক্তি খুব খোলা যুক্তি, যা আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। একটা নির্বাচিত সরকার ছাড়া সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না। দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে ভোটের তারিখ দেবে সরকার। রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমার বাবার জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-র বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি। সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পরে। সুরক্ষিত আছে সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি। অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধানের আশা। শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। তদন্ত উঠে আসা গুমের ঘটনা গা শিউরে ওঠার মতো। কমিশনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। দুর্নীতির আসামি পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রে দুদকের চিঠি। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার থামবে না, জানালেন চিফ প্রসিকিউটর। এদিকে বিএনপির দ্রুত নির্বাচনের দাবির মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে ভোটের তারিখ দেবে সরকার। কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করতে দলগুলোর মতামত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেছেন শফিকুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য মোট 11টি কমিশন গঠন করা হয়, যার মধ্যে 4 সংস্কার কমিশন সুপারিশ সহ রিপোর্ট দিলেও এসব সুপারিশ কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। রোববার পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাজনৈতিক দলগুলো কি পরিমাণ সংস্কার চায় তার উপর নির্ভর করে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে সরকার। সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতেও মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর। এই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে। এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে হবে, কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব, প্রফেসর ইউনূস সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রথমে সেই যে আলুটা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আলু এত উৎপাদন হয়েছে। যে আলু যদি এতই উৎপাদন হয় তাহলে তো আপনার কোল্ড স্টোরেজে ওই আলুটা থাকার কথা। সেই আলুটা যখনই নাই, এটা যখন জানা হয়ে যায় ইনফরমেশন, তখন স্পেকুলেটিভ প্রাইসটা স্পেকুলেশন হয়। যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আপনি জাস্ট ইন্ডিয়ার বেতনগুলো নিয়েন, আপনি কম্পেয়ার করে দেখেন 1/3 অলমোস্ট। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে 16 বছর কারাভোগের পর বিস্ফোরক মামলায় জামিনের খবরে উচ্ছ্বসিত 200 শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুনানি ঘিরে কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের সামনে জড়ো হন স্বজনরা। হত্যা মামলায় 1 যুগ আগে জামিন পেল, বিস্ফোরক মামলা বিচারাধীন থাকায় বন্দি জীবন যাপন করতে হয় আসামিদের।
আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া। স্বামী বেঁচে থাকতেও যেন বিধবা। দীর্ঘ 16 বছর কারাভোগের পর স্বামীর জামিনের খবরে আনন্দ অশ্রু নেমে আসে এই নারীর চোখে। বিডিআর হত্যা মামলায় নিরপরাধ প্রমাণিত হলেও বিস্ফোরক মামলায় প্রায় 1.5 যুগ কারাভোগ করতে হয়েছে তাকে। আমরা 16 বছর যাবৎ অনেক অত্যাচার, অনেক হয়রানি, অনেক পেরেশানি, অনেক জুলুমের হাতের ভিতর দিয়ে আল্লাহ আজকে আমাদের মুক্তি মিলাই দিছে। আল্লাহর দরবারে শুকরিয়া। অনেক সুখ দুঃখ কষ্ট বেদনা এটার মধ্যে জড়িত ভাই। লাইফ শেষ হয়ে গেছে এই মামলা, পরিবারটা শেষ হয়ে গেছে। আজকে বাড়িছো ভাই, আপনারা দোয়া করেন। উকিল ধরছি, অনেক টাকা পয়সা খরচ করছি। আলহামদুলিল্লাহ আজকে যে জামিন হয়েছে, আমার পরিবার থেকে সবাই আনন্দিত, আমিও আনন্দিত। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কাটিয়ে 16 বছর পর রোববার বিস্ফোরক মামলায় জামিন পান 2 শতাধিক বিডিআর জওয়ান। প্রিয়জনের মুক্তির অপেক্ষায় উচ্ছ্বসিত স্বজনরা। তবে দীর্ঘ অপেক্ষার পরও আপিলের কারণে জামিন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকের স্বজন। বিডিআরের একজন নিরস্ত্র ঝাড়ুদার কিভাবে বিস্ফোরক মামলায় আসামি হন, এমন প্রশ্ন তুলে বিস্ফোরক মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এক আসামির স্ত্রী। একটা ঝাড়ুদার কিভাবে আসামি হতে পারে? তাদের একটা অস্ত্র ইস্যু নেই, তাদের একটা পোশাক ইস্যু নেই। 16 বছর ধরে যে আসামি হয়ে জেলখানাতে আছে, এর কারণটাই তো আমি জানি না। আমার বাবা যখন জেলখানায় যায় তখন আমি খুব ছোট, তো বিগত 16 বছর ধরে আমি আমার বাবাকে আমার কাছে পাই নাই। আমার বাবা থেকেও আমার কাছে না থাকা। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 277 জন নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেলেও মুক্তি মেলেনি। দীর্ঘ 16 বছর কারাভোগের পর অবশেষে বিস্ফোরক মামলায় জামিনের মধ্য দিয়ে মুক্তি পেলেন প্রায় 2 শতাধিক বিডিআর সদস্য। তাদের পরিবারের একটাই চাওয়া, এইভাবে যেন আর কারো বিনা বিচারে কারাভোগ করতে না হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শীঘ্রই নিষ্ঠুর বন্দিশালা আয়না ঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম কমিশনের সঙ্গে বৈঠককালে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্ত উঠে এসেছে বলে জানিয়েছেন তারা। আয়নাঘরের যে বর্ণনা উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান গুম কমিশনের সদস্যরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে কাল সুইজারল্যান্ড যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন 25 জানুয়ারি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এছাড়াও মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিষয়ক আলোচনা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা তার। ইন্টারন্যাশনাল বিজনেস বিল্ডার ও ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়ে আগ্রহ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন, দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা, এটা আমাদের জন্য সহায়ক হবে। দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ওই সংস্থাটি। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে।
একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগেরও। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসা থেকে প্রায় 17 লাখ টাকা জব্দ করেছে দুদক। দিনভর অভিযান চালিয়ে 4 কোটি টাকার এফডিআর ও 3টি ফ্ল্যাটের সন্ধানও পেয়েছে সংস্থাটি। সময়ের আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের অন্যতম সহযোগী এসকে সুরের ধানমন্ডির বাসায় হঠাৎ দুদকের অভিযান। তল্লাশিতে বেরিয়ে আসে নগদ প্রায় 17 লাখ টাকা। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে অভিযানকারী দল খুঁজে পায় 4 কোটি টাকার এফডিআর এর নথি এবং স্বর্ণালংকার। 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45 লাখ টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গেল 23 ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক তার বিরুদ্ধে মামলা করে। তারই ধারাবাহিকতায় 14 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয় আলোচিত এই ব্যাংক কর্মকর্তাকে। দুদক বলছে জব্দ করা নথির সূত্র ধরেই এসকে সুরের অন্যান্য সম্পদের খোঁজ করবে সংস্থাটি। তার যে বৈধ আয়, তিনি জীবনে যে আয় করছেন তার যোগ বিয়োগ করে উনি অবৈধ টাকা কত পেয়েছে, কত টাকা উনি অর্জন করেছেন সেটা আমরা ওই ফল আমরা দেখতে পারবো। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই ব্যাংক কর্মকর্তা ব্যাংক খাতের অধিকাংশ লুটপাটের অন্যতম সহযোগী বলে মনে করে দুদক। তার মাধ্যমে আর্থিক লুটপাটের সাথে বিগত সরকারের কারা জড়িত ছিল তাদেরকেও খুঁজে বের করতে চায় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। সাকিব ছাড়াও এই মামলায় আসামি রয়েছেন আরও 3 জন। তাদের সবার বিরুদ্ধেই জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 5 আগস্টের পর থেকেই ভালো নেই সাকিব আল হাসান। একের পর এক মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনামে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে হত্যা মামলার আসামি হতে হয় তাকে। মাঠে ফিরে অবসর নিতে চাইলেও জনমানুষের বিক্ষোভের কারণে সম্ভব হয়নি সেটাও। এর মাঝেই আবার বোলিং অ্যাকশন নিয়েও আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। কিন্তু এত কিছুর পরও আশা ছিল আবারও ফিরবেন সাকিব, আরও একবার হয়তো মাঠে নামবেন লাল সবুজের জার্সি গায়ে। তবে এবার সেই পথটা আরও বন্ধুর হলো, কারণ এতদিন মামলা হলেও সব ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়াও এ মামলায় আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার ডিজঅনার মামলাটি করা হয় গত বছরের 15ই ডিসেম্বর। মামলা করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয় সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করেন তারা, কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। পরে 18ই ডিসেম্বর এই মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোয় রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আইএফআইসি ব্যাংক থেকে উনি প্রায় 4 কোটি 15 লক্ষ টাকা তার নামের তার মালিকানাধীন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড ঋণ গ্রহণ করে। এই ঋণের চুক্তি অনুসারে তাকে যে সময়মতো ব্যাংকে ঋণ পরিশোধ করার কথা সেটা করেনি, এবং সে এই ঋণের বিপরীতে যে চেকগুলো ব্যাংকে দিয়েছিল যে টাকা পরিশোধের জন্য, সেই চেকগুলো ডিজঅনার হয়েছে, সেগুলি কিন্তু অনার হয় নাই। বাদী পক্ষের ব্যাংকের পক্ষে দাবি মতে যেহেতু সে আদালতে আসছে না, আদালতকে মান্য করছে না এবং আদালতের সমনকেও সে কেয়ার করছে না, সেই জন্য তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই জুলাই আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে। দুপুরে জাতিসংঘের আবশ্যিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তাজুল ইসলাম আরও বলেছেন, তদন্ত ও বিচার কাজে স্বচ্ছতা নিশ্চিতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। জুলাই আগস্ট হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের 131 জনেরও বেশি মন্ত্রী, এমপি, নেতা কারাগারে রয়েছেন। বন্দী আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 1 ডজনেরও বেশি সদস্য। বিচার নিশ্চিতে জোরে সোরে চলছে তদন্ত কাজ। রোববার বিচারের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সামগ্রিক বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। পরে চিফ প্রসিকিউটর জানান, কারিগরি সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য, সহযোগিতা, কোঅপারেশন দরকার আছে কিনা, এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। খুব শিগগিরই জুলাই আগস্ট গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক, বিচার তার নিজস্ব গতিতেই চলবে। দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। আমরা মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। বিকেল 5:30টায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বনানীতে গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর 3 সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। বাবুল কাজীর বড় 2 বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। রাজধানীর নদীগুলো এখনও বিকল্প যোগাযোগ ব্যবস্থার উপযোগী করতে পারেনি কর্তৃপক্ষ। চালুর 1 যুগ পরও ধুঁকছে ওয়াটার বাস সার্ভিস। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কয়েক লাখ টাকায় কেনা নৌযান। যাত্রীদের অভিযোগ, চাহিদা থাকলেও মিলছে না সেবা। আর বিশেষজ্ঞরা বলছেন, ওয়াটার বাসের গতি ও ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সারা বছরে মিলবে এর সুফল। সেই অনুযায়ী এবার উদ্যোগ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। নাজমুল হাসানের ছবিতে আদনান তৌর্যের রিপোর্ট। ঢাকার নদীপথের ইতিহাস যেন এক প্রবাহমান কাব্য। রাজধানীকে ঘিরে থাকা নৌপথগুলোর মাধ্যমে যুগ যুগ ধরে গড়ে উঠেছে বাণিজ্য, সংস্কৃতি ও জীবিকার সমৃদ্ধ অধ্যায়। আধুনিক ঢাকায় সেই সমৃদ্ধ অতীতের প্রতিফলন ঘটেছিল ওয়াটার ট্যাক্সির মাধ্যমে।
ঢাকার চারিদিকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা ঘিরে তৈরি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে ২০০৪ সালে ওয়াটার ট্যাক্সি প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের ৩টি ধাপের মধ্যে প্রথম দুটিতেই ব্যয় হয় প্রায় ১০০ কোটি টাকা। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত ২৯ কিলোমিটার রুটে স্থাপন করা হয় ১২টি ল্যান্ডিং স্টেশন। ২০১৩ সালের ৪ জুলাই চালু হয় ওয়াটার বাস সেবা। সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়াটার বাসের বর্তমান হাল ভালো নয়। সদরঘাট বাদামতলী ঘাটে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে লাখ লাখ টাকা খরচ করে কেনা 4টি ওয়াটার বাস। আমাদের জাহাজগুলা অনেকটি ভাঙ্গাচোরা, এগুলো মেরামত করতে হবে। যাত্রীদের অভিযোগ চাহিদা থাকলেও সেবা মিলছে না, অব্যবস্থাপনা, ধীরগতি, বেহালঘাট সহ আছে আরও সমস্যা। দুর্নীতির কারণে এইটা অবস্থা এরকম হয়েছে। মানুষগুলো অনেক সুবিধা হইতো, হবে অনেক মানুষগুলো অনেক কষ্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন ওয়াটার বাসের গতি, ইঞ্জিনের আধুনিকরণ এবং ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সারা বছরই মিলবে এই প্রকল্পের সুফল। আমাদের নৌযানগুলো কিন্তু অতটা কমফোর্টেবল না। ল্যান্ডিং স্টেশনগুলো যেখানে করা হয়েছে সেই জায়গাটাও কিন্তু সেই রোডগুলো কিন্তু অতটা ভালো নয়। এবং সেখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে নিরাপত্তা। সরকার যে কোনো কাজের উদ্বোধনটা করতে পারে, কিন্তু এর সাথে সাথে বেসরকারি যে সমস্ত বিনিয়োগকারীরা আছেন ওনাদেরকে এগিয়ে আসতে হবে। নদীপথে যানজটমুক্ত চলাচলের সুবিধা নিশ্চিতে ওয়াটার বাস সার্ভিসের আধুনিকীকরণের তাগিদ ঢাকাবাসীর। নদী পারাপার হয়ে পড়ছে বিপজ্জনক। ২০০৪ সালের প্রকল্প সফল না হলেও না হচ্ছে নতুন করে পরিকল্পনা। তবে যাত্রীদেরও প্রত্যাশা ঢাকার নৌপথে ওয়াটার বাসগুলি নিয়ে আসবে নতুন করে যাত্রী সেবা এবং সৌন্দর্য। বাদামতলী স্টিমার ঘাট থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।